একটা গান আছে, মিলন হবে কতদিনে। একই রকম ভাবে জনতার প্রশ্ন, স্থানীয় সরকার কার্যকর হবে কতদিনে। ঠিক এই প্রসঙ্গটি নিয়ে আজকের ব্রিট রবিন এক্সপ্লেইনে ব্যারিস্টার রবিন সহ আমাদের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার রবিন আপনাকেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুই দর্শক মন্ডলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা ঐতিহাসিক রায় আছে। সেই রায়ে কি বলা আছে যে স্থানীয় সরকার হলো স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা স্থানীয় বিষয়সমূহের ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠান। এটি মূলত কেন্দ্রের আজ্ঞাবহ কোনো ব্যবস্থা নয়, বরং সংবিধানে স্বীকৃত একটি স্বায়ত্ত শাসিত ইউনিট। আমাদের দেশে স্থানীয় সরকার বলতে আমরা দুইটা টিয়ারে বুঝি, একটা হচ্ছে গ্রামীণ পর্যায়ে আর একটা হচ্ছে শহর বা উপশহর পর্যায়ে। গ্রামীণ পর্যায়ে আছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ হচ্ছে তৃণমূলের ক্ষুদ্রতম ইউনিট। আর শহর পর্যায়ে আছে সিটি কর্পোরেশন, এটা বড় শহরগুলোর জন্য। আর ছোট আর মাঝারি শহর যেগুলো আছে এগুলোর জন্য আছে পৌরসভা। এবং স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম, কারণ আমি শুধুমাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, চারটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যেটা ব্যারিস্টার রবিনের কাছ থেকে পেয়েছি। এক নম্বর হচ্ছে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চার জন্য স্থানীয় সরকার শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। সহজ সেবা ও দ্রুত সমস্যার সমাধানের জন্য দরকার, যেমন জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্স। স্থানীয় নেতৃত্ব তৈরির জন্য কিন্তু স্থানীয় সরকারের কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন। কিন্তু আমরা শুরুতেই ব্যারিস্টার রবিন আপনার কাছে আসতে চাচ্ছি যে স্থানীয় সরকারের যে সেট আপটা আছে, যেমন ধরেন একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার একদিকে আছে ব্যুরোক্রেসির ডিসি, এসপি, ইউএনও, আবার আরেকদিকে পলিটিক্যাল মাস্টার আছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এই দুই পার্টির পলিটিক্যাল এবং আমলাতান্ত্রিক এই প্রেশারের কারণে প্রায়শই দেখা যায় যে আমাদের যে স্থানীয় সরকার প্রতিনিধি আছে সে কার্যকর হতে পারে না, নতজানু হয়ে যায়, সে তার পরিকল্পনা মতো কোনো কাজ করতে পারে না। এইটা পুরো বিশ্বেই কি একই অবস্থা? আমি যেহেতু সবসময় আইনের কথা বলি, যে আইন করেই আইনকে অকার্যকর করে রাখা হয়েছে, যেটা আমি আপনাকে বারবার বলছিলাম। এই স্থানীয় সরকার বাংলাদেশে আইন করেই অকার্যকর করে রাখা হয়েছে। সেটা কিভাবে? যেমন আমাদের কোনো স্থানীয় সরকারের মিনিমাম কর আদায়ের কোনো সুযোগ আছে না। তাহলে আপনার ময়লাটাকে পরিষ্কার করবে? ওকে, কাউন্সিল করবে। হ্যাঁ, তো কাউন্সিলকে কি আপনি ট্যাক্স দেন? হোল্ডিং ট্যাক্স ওর তো সরকার নেই। কাউন্সিলকে আপনি আপনার ময়লা পরিষ্কার করার জন্য কোনো ট্যাক্স দেন? না, আলাদা করে তো কোনো ট্যাক্স। আপনি যে কাউন্সিলের মধ্যে হাঁটেন, ফুটপাত, হ্যাঁ, ফুটপাত, অন্যান্য জায়গায়, সেটা মেইনটেনেন্সের জন্য আপনি কাউন্সিলকে কোনো ট্যাক্স দেন? আপনার বাচ্চা স্কুলে যাবে, ওই স্কুল এবং বাচ্চা নিরাপদে যাওয়ার জন্য এই কোনো কিছুর জন্য কি আপনি কাউন্সিলকে ট্যাক্স দেন? না। অর্থাৎ এটা এক কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা এমন ভাবে করা হয়েছে যে আপনি বাথরুমে যাবেন কি যাবেন না সেটাও আপনার প্রধানমন্ত্রী পারমিশন নিতে হবে। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা, সরকার ব্যবস্থা। এখানে স্থানীয় সরকার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই, যেটা আছে একটা এক ধরনের আই ওয়াশ, নাম কওয়াস্তে আই ওয়াশ। একেবারে এটা ওয়ার্ক করে না। যখন আপনি দেখেন যুক্তরাজ্যে, লন্ডনে ওই দেশের প্রধানমন্ত্রী কাউন্সিল ট্যাক্স দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, তখনই বুঝতে হবে যে একটা স্থানীয় সরকার ব্যবস্থা কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, কতটা স্বতন্ত্র। তো বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, 1,47,000 বর্গ কিলোমিটার একটা দেশ। পৃথিবীতে বড় বড় যে দেশগুলো আছে তারাও তো এটা ম্যানেজ করতে পারে, আমরা এত মানুষ থাকার পরে পারি না যে? আমাদের চরিত্র, আমরা যখন আইন তৈরি করি জনগণকে সেবার জন্য করি না। এই আইনটাতে দূষণ কি কি আছে? এইটার প্রথম হচ্ছে যে আমি যাতে কোনোভাবেই একজন ইউনিয়নের, একজন গ্রামের লোক স্বাধীনভাবে নিজে ইচ্ছাকৃতভাবে যাতে একটা গাছ লাগাতে না পারে, যাতে ওরা নিজের রাস্তাটা নিজে মেরামত করতে না পারে, ওরা যাতে আমার উপরে আজ্ঞাবহ থাকে, ওদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, ওদেরকে যা খুশি তাই করতে পারি, সেই জন্যই ওদের আর্থিকভাবে মিনিমাম কোনো ক্ষমতায়ন করা হয়নি। আমরা যে দেখি যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট রাস্তা নিয়ে আসে, বাজেট নিয়ে আসে, এটা কি ল মেকারের কাজ? না, এটা সেন্ট্রাল ইয়ে থেকে যাচ্ছে। ওকে, আপনি তো যখন কাউন্সিল মানে কি, জাস্ট ইউ উইল হ্যাভ দ্য পাওয়ার টু কালেক্ট দ্য ট্যাক্স।
আপনার ইয়ের থেকে আপনি নিবেন, নিয়ে তারপরে তো ওদেরকে সার্ভ করবেন, সেটা ক্ষমতা কি আপনার আছে? না। আপনি কোনোদিন শুনেছেন যে আপনার ইউনিয়ন কাউন্সিলে তারা নিজস্ব অর্থায়নে এই কাজটা করেছে? কোনোদিন শুনেছেন No. যে একজন কাউন্সিল আপনি বিপদে পড়লে আপনি আশ্রয়হীন ছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছে? না। পেরেছে? কারণ তার ওই রুলস অফ বিজনেসে তাকে এটা দেওয়া হয়নি। তাহলে ওর কাজ কি? ওর কাজ হচ্ছে কোনো দলীয় সভা সমাবেশ করা। সরকার যদি কোনো ক্ষমতায় আসে তাকে আপনার পদলেখন করা, শকিং। এছাড়া আর কোনো কাজ নাই। অফিসিয়ালি আপনি নিজে যা দেখছেন এটাই কাজ, তাদের কোনো কাজ নাই। তাহলে আর কাবিখার প্রজেক্টে মানে গম বরাদ্দ ছাড়া। তাহলে এই যে মানে আপনার কথাতে যেটা স্পষ্ট সেটা হচ্ছে যে স্থানীয় সরকার ব্যবস্থা আসলে গত 54 বছর ধরেই বাংলাদেশে কার্যকর নাই। আমরা আসলে ওদের কাজ দেখিই নেই কখনো। না, এটা পাকিস্তান আমলেও কিছু ছিল, সেটাকে আমরা আইন করে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা এমন ভাবে চালু করেছি। আপনি সংবিধান দেখেন, আপনি যদি ব্যুরোক্রেটস এবং তাদের রুলস অফ বিজনেস গুলো দেখেন, সবগুলো মানে একেবারেই একমুখী করে ফেলা হয়েছে। এমন ভাবে করা হয়েছে যে সেখানে কোনো মানে স্টেক হোল্ডারদের মিনিমাম কোনো কোথাও কোনো ক্ষমতা এবং দায়িত্ব রাখা হয় নাই। তাহলে আসলে বাস্তবায়নের বাধাগুলো কোন জায়গায়? আপনি বাস্তবায়ন বাধা হলো আইন। আইন বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে আইন নিজে। তাহলে আমি আইনি প্রশ্নটা আসার আগে আমি যে প্রশ্নটা হোমওয়ার্ক করে আসছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের আইনি কাঠামোর, কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের যে আইনি কাঠামোটা আছে এই কাঠামোর বড় দাগের দুর্বলতাগুলো কি? বড় দাগের দুর্বলতা হচ্ছে, প্রথম হচ্ছে যে আমরা যখন এক কেন্দ্রিক শাসন ব্যবস্থাটা চালু করেছি সেখানে কিন্তু সাংবিধানিকভাবেই স্থানীয় সরকারকে আপনি সুপ্রিম কোর্টের রুলটা কখন পান? যখন সরকারি ব্যবস্থাপনায় চরমভাবে ব্যত্যয় ঘটে। আপনি যখন দেখলেন যে একটা স্থানীয় সরকার ব্যবস্থা কেমন হওয়া উচিত, এটার অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্ট যখন একটা রুল দিয়েছে যে এটা এরকম হওয়া উচিত কিন্তু বাস্তবে হচ্ছেটা কি, তার মানে কি রুলস অফ বিজনেস গুলোতে দেখেন প্রত্যেকটা জায়গাতেই তাদেরকে এমন ভাবে বাইরে রাখা হয়েছে তারা কোনোভাবে কোনো কিছুতে কন্ট্রিবিউট রাখতে পারছে না। তাহলে সংবিধান স্বীকৃত একটা ইউনিট, কিন্তু এটাকে আবার কেন্দ্র এত বেশি এখানেই তো আপনার দ্বিচারিতাটা কোথায়? সংবিধানের সবচেয়ে বড় দ্বিচারিতাটা হচ্ছে যখন আমি বলছি যে স্বায়ত্তশাসিত ইউনিট এটা করতে হবে, কিন্তু আমি আবার যখন বলছি যে কেন্দ্রের পরামর্শ ছাড়া কিছুই করা যাবে না। প্রবলেমটা হচ্ছে এখানে, মূল প্রবলেমটা কিন্তু আমরা কেউ খুঁজে দেখি না। কারণ দেখেন, আইন যখন করা হয়, রুলস অফ বিজনেস যখন করা হয়, তখন কিন্তু মাস পিপুলকে কোনোভাবে কানেক্ট করা হয় না। আপনি খেয়াল করেছেন? এই যে এখন আইন হচ্ছে বলছেন সংসদ, কেন এদেশে আর কোনো শিক্ষিত লোক নাই যারা আইনের ভাষা বুঝে, আইন তৈরিতে ভূমিকা রাখতে পারে? সারা দুনিয়াতে তো এটা ওপেন করে দেওয়া হয়, ওপেন ডিসকাশন হলে অসুবিধা কোথায়? একটা কথা আমাকে ও সংসদে গিয়েই বলতে হবে কেন? জনগণের কল্যাণে যদি সত্যিকার অর্থে আপনার যৌক্তিক কোনো আইন প্রণয়নের প্রয়োজন পড়ে, তাহলে সেটা বাইরে থেকে বলা যাবে না কেন? এই সুযোগ কি অন্য কোথাও আছে? পৃথিবীতেই আছে, তাই কেন থাকবে না? আমাদেরকে তো বাংলাদেশে শেখানো হয় যে আইন বানাবে শুধু এমপিরা। না, এমপিরা বানাবে, এটা তো পাস করার জন্য একটা পদ্ধতি, কিন্তু জনগণকে সম্পৃক্ত করার ওয়ে আউটটা কি? আপনি বিভিন্ন ভাবে, যেমন আমরা ডিসকাশন করছি, আমরা আইনের দুর্বল দিকগুলো আলোচনা করে সেটা সংশোধন করব, আমরা সংস্কার করব, আমরা তো সেই প্রস্তাবটা দিব, আমরা তো উই আর দ্য পার্ট অফ ইট। কারেক্ট। এইটাকে বাদ রেখে আপনি তো একটা সত্যিকার কল্যাণমুখী আইন প্রণয়ন করতে পারবেন না। অনেকেই যেটা কমপ্লেইন করে যে আমাদের স্থানীয় সরকারের একটা অন্যতম বড় দুর্বলতা হচ্ছে দক্ষ জনবলের অভাব। মানে এটা কি দলীয় মানে আনুগত্য নিশ্চিত করতে গিয়ে যারা ট্রুলি কেপেবল তাদেরকে নেওয়া যাচ্ছে না বলে আপনি মনে করেন? দক্ষ জনবলের অভাব তখনই হয় যখন আপনি একজন কেপেবল মানুষ, আপনাকে আপনার ডিপার্টমেন্টকে সাজানোর জন্য আপনাকে পর্যাপ্ত ক্ষমতা রিসোর্স দেওয়া হলো, ক্ষমতা দেওয়া হলো, ক্ষমতা, অথরিটি। ওকে মিস্টার ডেলিস খান, ইউ আর লায়াবল, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল ফর ডুইং দিস জব, তোমাকে
তোমার আশেপাশে দক্ষ, যোগ্য, সক্ষম ব্যক্তিদেরকে নিয়ে একটা টিম তৈরি করো হ্যাঁ, এবং বাস্তবায়ন করো। একটা তখন certain আপনি time করতে এর পারবেন। জন্য, 5 আপনাকে বছর। লায়াবল করা হলো, রেসপন্সিবল করা হলো। এখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু হওয়ার কারণে এবং সমস্ত স্থানীয় সরকার ব্যবস্থাকে গুড়িয়ে ধ্বংস করে, আমি বলবো ধ্বংস করে, আপনি এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করেছেন হুম, যে মানে কোনোভাবেই হাজার চেষ্টা করলেও আপনি আপনার কাউন্সিলে কোনো রকম ভূমিকা রাখতে পারছেন না, একটা ময়লাও পরিষ্কার করতে পারছেন না। সারা পৃথিবীতে আপনার কোনো জায়গায় কাউন্সিলে এরকম দুর্গন্ধ পরিবেশ আছে? হুম, হুম। এটাতে তো প্রমাণ হয় যে তারা কতটা সক্ষম, এবং সক্ষম না কেন তারা। এটা নিয়ে তো আপনার কোনো R&D হয়েছে, কোনো রিসার্চ হয়েছে, কোনো রিপোর্ট আপনার কাছে আছে? না। আমাদের কাছে আছে। আমাদের কাছে একটাই আছে, তারা কাজ করে না। হুম। কেন করে না সেটার উত্তর কি আছে আপনাদের কাছে? যে তারা এই জন্যই করে না, তারা কেউই রেসপন্সিবল না। Whereas আপনি দেখবেন যে বাংলাদেশে ইভেন বাংলাদেশি কিছু এনজিও আছে যারা খুব চমৎকার ভাবে কিন্তু দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে, তাহলে সরকার পারছে না কেন? সরকার কি, স্থানীয় সরকার কি, আপনার কেন্দ্রীয় সরকারটা কি, হুম, তাদের ব্যবস্থাপনাটা কি? প্রথম সমস্যাটা হচ্ছে রুলস অফ বিজনেস। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে চাকরি বিধিটা আছে, হুম, পৃথিবীতে এইরকম নির্মম চাকরি বিধি কোথাও আছে? আচ্ছা, যে আপনি একটা চাকরি নিবেন, আপনি জীবনে কিছু করেন বা না করেন, এবং যত অন্যায় করেন না কেন, যত দুর্নীতি করেন না কেন, আপনার চাকরি যাবে না। কি অদ্ভুত! আপনি কাজ করেন বা না করেন, আপনার চাকরি যাবে না, এবং এটা আপনি বলতেই পারবেন না। আছে কোথাও? না, পেয়েছেন? আপনি এই মহাবিশ্বে কোথাও কি এটা পেয়েছেন? না, না, normally- চাকরিটা কি? এটাই তো চাকরির বিধিটাই তো আমরা এখনো কনফার্ম করি না। এটা তো চাকরিটা, যেমন এটা তো কোনো সাংবিধানিক বা এটা কোনো মৌলিক অধিকার না, এটা একটা শর্তে সাপেক্ষ যে আপনি আমাকে সেবা দিবেন, চুক্তি একটা। বিনিময়ে আপনাকে একটা চুক্তি। আপনি করবেন না, আপনি থাকবেন না। থাকবেন না। এই জায়গাটা কি আমাদের সরকারি চাকরির বিধিতে আছে? হুম, আপনি কি ক্লিয়ার এটা? আমি ক্লিয়ার। কারণ হচ্ছে clear থাকলে তো নরমালি হয়ে গেল। একটা চাকরিতে যেটা হয় যে আমার একটা জব ডেসক্রিপশন থাকবে, যে আমার করণীয় কি কি, আমার কেপিআই থাকবে প্রতি বছরের, যে আমি কি কি ফুলফিল করব। এটাই তো একটা নর্মাল চাকরি হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে সরকারি চাকরি মানে যে আপনি আসলে একটা সোনার হরিণ পেয়ে গেছেন, এই চাকরি আপনার কখনো যাবে না। যদি কখনো যায়, আপনি আদালতের রায় নিয়ে এসে আবার যে কয়দিন চাকরি করেন নাই ওই কয়দিনের মাসোহারা সহ সব ধরনের জরিমানা সহ আবার সরকারি আপনাকে ফেরত দিয়ে দিবে। তো এটা দুর্ভাগ্যজনক। কিন্তু তাহলে আমরা যদি আমাদের আলোচনায় ফিরে আসি, আমরা একটা বিরতিতে যাব। যাওয়ার আগে 1 মিনিটে যদি আপনি একটু বলেন যে এই স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার এর মাঝখানে আসলে তার টিউনিংটা কোথায় হলে ভালো হয়? টিউনিংটা এখানে রুলস অফ বিজনেসটাকে ক্লারিফাই করতে হবে। Yes. একদম নিট এন্ড ক্লিন থাকতে হবে, কার কি দায়িত্ব। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে স্থানীয় সরকারকে পরিষ্কার করে দায়িত্ব দিতে হবে যে তোমার এই অঞ্চলে কোথাও কোনো ধুলাবালি, ময়লা, আবর্জনা, রাস্তাঘাট, চলাফেরা, স্কুল কলেজ, এই যে যত নাগরিক সুযোগ সুবিধা আছে, সমস্ত কিছু দায়িত্ব তোমার, এবং এইটার জন্য তোমার কাউন্সিল থেকে তুমি পর্যাপ্ত রকম কর আহরণ করার ক্ষমতা তোমার থাকবে। মিস্টার রবিন, একটা ছোট্ট বিরতির পর আবার ফিরছি। সেই দর্শক মন্ডলী, ফিরে আসছি একটা ছোট্ট বিরতি।